ঘটনাটি ঘটেছিল আমার নানার সঙ্গে। আমার নানার বাড়ি ঈশ্বরদীতে। ঘটনাটি ঘটেছিল প্রায় 8 বছর আগে। আমার নানা আর রহিম চাচা গ্রামের অন্য লোকের মতো মাছ ধরত। সময়টা ছিল বর্ষাকাল। একদিন আমার নানা আর রহিম চাচা অন্যান্য রাতের মতো মাছ ধরতে যাওয়ার পরিকল্পনা করেন। ওই দিন রাতে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। ওই দিন রাতে আমার নানা রহিম চাচাকে ডেকে রাত 8টার দিকে রওনা হলো মাছ ধরার জন্য। বাড়ি থেকে নদীর দূরত্ব 4 কিলোমিটার। তার জন্য তাদের নদীতে পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে যায়। যেহেতু ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, চাঁদের আলো একেবারেই ছিল না বললেই চলে। এই অল্প আলোতে আমার নানা মাছ ধরতে লাগলো আর রহিম চাচা দাঁড় বাইতে লাগলো। মাছ ধরতে ধরতে রাত 1টা বেজে গিয়েছিল। তখন আমার নানা নৌকা চালাচ্ছিলেন। তখন তারা দুজনেই একটা কান্নার আওয়াজ শুনতে পেল, কিন্তু এই কথা কেউ কাউকে বললেন না, যদি উভয়ই ভয় পায়। তাছাড়া দুজনেই মনের ভুল ভেবে উড়িয়ে দেন। যখন রাত 2:30 তখন আমার নানা দেখতে পান নৌকা অপর প্রান্তে একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ নৌকার অপর প্রান্তে একটা অবয়ব দাঁড়িয়ে রয়েছে। অবয়বটার চোখ জল জল করছিল। আমার নানা রহিম চাচাকে বলেন, রহিম, ওইটা কি? রহিম চাচা ওই দিকে তাকালেন। তখন আর কিছু ছিল না। অবয়বটা ততক্ষণে সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। আমার নানা ভেবেছিল এটা বোধহয় তার মনের ভুল। তাছাড়া আমার নানা অনেক সাহসী ছিলেন। তখন রাত 3টা বেজেছিল। তখন রহিম চাচা দাঁড় বাইতে লাগলেন। তার কিছুক্ষণ পর রহিম চাচা দেখল একটা অবয়ব মাছ খাচ্ছিল আর একটি অবয়ব দাঁড়িয়েছিল। তাদের দুজনের চোখই একেবারে লাল। অবয়ব দুটি রহিম চাচার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল। রহিম চাচা ওটা দেখার জন্য প্রতি ছায়া, সেটা হচ্ছে আমার কথা শুনবে, আমার যে ছায়া সে তোমার কথা শুনবে, এটাই স্বাভাবিক। আমি যা করব সে তাই করবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু যদি একটু অন্যভাবে চিন্তা করি, যেটা আমি সত্য মিথ্যা বলছি না, ভাবতে বলছি, যে কখনো যদি এরকম হয় যে আপনি যা করছেন, আপনার ছায়াটি সেই বৈজ্ঞানিক নিয়মটা মানল না, সে সেখানে আটকে থেকে গেল, বা আপনি নড়ছেন না, সে নড়তে শুরু করলো। আমার সাথে জীবনে একবারই এরকম হয়েছিল, এবং সেটা আমার কাজের সময়। আমার কানে ফোন ছিল, আমি কথা বলছিলাম, ল্যান্ড ফোন ছিল, সেটাতে আমি কথা বলছিলাম, এবং আমার যে ছায়াটা পড়েছিল সেখানে তার হাতে কোনো ফোন ছিল না, সে যেন 2 হাত ভাঁজ করে আমার দিকেই তাকিয়েছিল। ব্যাপারটা খুবই ভয়ঙ্কর আমার কাছে। আমি এখনো তার ব্যাখ্যা পাই না। আমাদের আজকে যে ঘটনাটা, সেই ঘটনাটা অবশ্য এমন না। সেই ঘটনাটা অনেকটা এমন যে আপনার বেডরুমে, অনেকের বেডরুমে এটা থাকে যে আপনার বেডরুমে একটা ড্রেসিং টেবিল আছে। রাতের বেলা আপনি চোখ খুলেন, চোখ খোলার পরে আপনি দেখলেন ড্রেসিং টেবিলে কেউ বসে আছে। ড্রেসিং টেবিলে কেউ বসে আছে। আর যাদের ঘরে ড্রেসিং টেবিল নাই তারা ভাবুন যে আপনার ঘরে একটি আয়না আছে, সেই আয়নায় কেউ মুখ দেখছে, বা আয়নার জায়গায় কেউ দাঁড়িয়ে আছে। কি করবেন আপনি? কি করা যায় ওই মুহূর্তে? আমার তো মাথাতেই আসে না। যদি আপনার মনে হয় যে ওই সময় আসলে আমাদের সত্যি কিছু করার আছে, লিখে পাঠাতে পারেন। কিন্তু আমার একেবারেই আমার মাথাতেই আসে না যে ওই সময় কি করা উচিত বা কি করতে হবে। যাই হোক, আমার মনে হয় যে আমি এরকম কোনো ঘটনার সাথে কখনো পরিচিত ছিলাম না, কিন্তু অনেকেই আছেন যারা এই টাইপের ঘটনার সাথে পরিচিত, এবং আজকে ওই ধরনের একটা ঘটনা আছে। তবে সেই ঘটনা আমি এখন আপনাদের শোনাতে যাচ্ছি না। আমি এখন যে ঘটনাটা শোনাবো সেটা এসেছে কানাডা থেকে, এবং আমাদের মেহমান ভাই পাঠিয়েছেন, যিনি রেগুলার আমাদের ঘটনা পাঠান। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং তার প্রফেশনটা আমি জানি, তিনি অত্যন্ত ব্যস্ত থাকেন, এবং তারপরেও তিনি যে এই ঘটনা পাঠান, আমি অভিভূত। এবং থ্যাংক ইউ ভেরি মাচ রেমান ভাই, আপনাকে। আপনি এত ব্যস্ততার মাঝখানেও আমাদেরকে যে মনে করেন,
এটাতে আমরা নিজেকে ধন্য মনে করি। এবং এভাবে ঘটনা পাঠাবেন আপনার বন্ধু বান্ধবের, এবং আপনার যে প্রফেশন সেই রিলেটেড যদি কোনো ঘটনা থাকে সেটা আমাদেরকে পাঠাবেন প্লিজ। আমরা অধীর অপেক্ষায় আছি প্রতি সপ্তাহে আপনার ঘটনা শোনার জন্য। আমরা রেহমান ভাইয়ের ঘটনা প্লে করছি আপনাদের জন্য। ইন দ্য মেন টাইম আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনারা লিখতে ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেসটা সেটা হচ্ছে russell.booth.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে সেরা ঘটনাটি লিখে বা রেকর্ড করে পাঠিয়ে দিন আমাকে। অবশ্যই আপনার নামের সাথে সাথে আপনার ঠিকানা এবং ফোন নাম্বারটা লিখতে ভুলবেন না, যেটা অনেকেই ভুলে যান। এমন কোনো ফন্ট ইউজ করবেন না যেটা খোলা যায় না বা কপি করা যায় না, এরকম কোনো ফন্ট কাইন্ডলি আপনারা ইউজ করবেন না। আর ঘটনা যারা আমাকে দিয়ে পড়াতে চান তারা বাংলা, ইংরেজি যেটাতে আপনার সুবিধা সেটাতে লিখতে পারেন, ইটস আপ টু ইউ। বাট ঘটনাটা হতে হবে ফাটাফাটি, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাচ্ছি রেহমান ভাইয়ের ঘটনায়। স্টে টিউন। সবাইকে সম্ভাষণ জানিয়ে আমি রহমান, টরন্টো, কানাডা থেকে আবারও আপনাদের মাঝে এলাম। আমার মাঝে মধ্যে ভাবতে ইচ্ছে করে, এই যে আমি এবং আমার মতো যারা আছে তারা এই যে সুপার ন্যাচারাল কিছু জিনিস আমরা দেখতে পাই, এভাবে কি অনেকেই দেখতে পায়? এই উত্তরটা কিন্তু আমার জানা নেই। আপনাদের কাছে আমার এই প্রশ্ন থাকলো। এই ঘটনাটি অত্যন্ত সাম্প্রতিক, কয়েক মাস আগে, ঠিক কোভিড-19 শুরু হবার মাসখানেক আগে, এটা টরন্টোর কাছাকাছি একটা জায়গায় এই ঘটনাটি ঘটেছে আমার সাথে, আমার জীবনে। সো ওই সময় টরন্টোতে উইন্টার অ্যালার্ট ছিল। গভর্নমেন্ট রেডিও, টিভি সবখানে বলে দিয়েছে কেউ যাতে দুপুর 3টার পরে আর বাইরে না থাকে, সবাই যাতে ফিরে আসে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব বন্ধ। আমাদের যা কাটা করার ছিল আমরা দুপুর 12টার মধ্যেই ওটা কেনাকাটা করে নিয়ে আমরা চলে এসেছিলাম। 3টা, 3:30টার দিকে বাসায় আমি একটু ভাবছিলাম যে একটু রান্না বান্না করব, সবাই মিলে মজা করব। কি আর করা, বাইরে তো আর যাওয়া হবে না, কোথাও মলে যেতে পারবো না, কোনো সিনেমা হলেও যাওয়া যাবে না, সবকিছুই বন্ধ। সো আমি ভাবছিলাম আমরা সবাই মিলে একটু রান্না টান্না করব, মজা হবে, টিভি দেখবো। তো দেখি কি দাঁড়ায়। এরকম স্নো স্টর্ম মাঝে মধ্যে হয়, বাট এটা অনেক সিভিয়ার হবে, গভর্নমেন্ট তাই বলল। দুপুর 3টা, 3:30টার দিকে হঠাৎ আমার ওয়াইফ আমাকে উপর থেকে আমাকে ডাক দিল। সো আমি স্টেপস দিয়ে উপরে গেলাম, গিয়ে আমাকে বললো যে দেখো আভাস কিন্তু শুরু হয়ে গেছে। বাইরে তাকিয়ে দেখলাম গাছ নড়াচড়া শুরু হয়েছে, তারপর হালকা তুষারপাত শুরু হয়ে গেছে। আমার গাড়িটা নিয়ে ভাবছিলাম, গাড়িটা তো ড্রাইভ থ্রুতে রাখা, কি করা যায়, যদি পুরো গাড়িটাই ঠেকে যায় তাহলে কি করব, ওটা নিয়ে আমি একটু টেনশনের মধ্যে ছিলাম। বিকেল 5টার দিকে হিট করার কথা ছিল এক্স্যাক্টলি। এখানকার যে ওয়েদার ফোরকাস্ট এগুলা 99.98% এগুলা ঠিক থাকে। ঠিক 5টার দিকে কিন্তু হিট করে গেল। প্রচন্ড ঝড়, তুষার ঝড় যাকে বলে, ধবধবে সাদা। যা বলা তাই কাজ, ব্যাগ গাড়ির মধ্যে তুলে সেই বরফ ভেঙে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। চারিদিকে বামে ডানে তাকাতে তাকাতে যাচ্ছিলাম, ধবধবে সাদা। কিছু কিছু গাড়ি রাস্তার মধ্যে একটু কাত হয়ে আছে, অনেকে হয়তো এমার্জেন্সির জন্য বেরিয়েছিল, আর এত স্লিপারি থাকে যে ওটা আর কন্ট্রোল করতে পারেনি। গাড়ির এক পাশে, রাস্তার যে কোনো এক পাশে গিয়ে ওটা কাত হয়ে পড়ে আছে, এরকম অনেক গাড়ি দেখলাম। আমার ওয়াইফ আর ছেলে বললো যে আব্বু চলো কোথাও, ওয়াইফ বললো আমরা কোথাও হয়তো ব্রেকফাস্ট করতে পারি। আমার ছেলে বললো আব্বু হ্যাঁ চলো আমরা কোথাও বসে একটু ব্রেকফাস্ট করি। এখানে অল ডে ব্রেকফাস্ট বলে কিছু ফ্র্যাঞ্চাইজ আছে এখানে, আমরা খুঁজে পেলাম একটা, আমরা ওখানে ঢুকে গেলাম। ঢুকে আমরা ব্রেকফাস্ট করলাম, বেশ মজার ব্রেকফাস্ট। ওই ক্যাশিয়ার একটা সোনালী চুলওয়ালা একটা মেয়ে ছিল, সে বারবার আমার দিকে তাকাচ্ছিল, তবে এই দৃষ্টিটা কেমন একটা অদ্ভুত টাইপের, এই দৃষ্টিটা নর্মাল না। আমি আর পাত্তা দিলাম না, আমি আর তাকালাম না ওদিকে। আমি বললাম যে এইরকম অদ্ভুত করে কেন মেয়েটা তাকাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে গেলাম। সাধারণত এই যে দূরত্ব, এটা যদি সামার টাইমে থাকতো হয়তো 3.5-4 ঘন্টা 100-120 কিলোমিটার পার আওয়ার স্পিডে গাড়ি চালালে এটা পৌঁছে যাওয়ার কথা, কিন্তু যেহেতু বরফ চারিদিকে তো একটু সময় লাগছিল। সেই সময়ের জন্য আমরা বললাম যে আর কোথাও থামবো না, আমরা সরাসরি চলে যাব ওখানে।
তো আমরা ব্লু মাউন্টেন সিটির কাছাকাছি আসার ঠিক ঢোকার আগে আমার ছেলে বলল আমরা গ্যাসটা ভরে রেখে দিই গাড়িতে, পুরো তেল ভরে রেখে দিই, যাতে সকালবেলা আমাদের কোনো অসুবিধা না হয়। তাই করলাম। আমরা গ্যাস স্টেশন থেকে সমস্ত গাড়ি ভরে নিয়ে আমরা হোটেলের লবিতে গেলাম। গাড়িটা পার্কিং করে দেখি খুব একটা ভিড় নেই, যেহেতু অফ সিজন। সো লবির যে ম্যানেজার আছে, সে লবি ম্যানেজার নিজেই এসে আমাদেরকে খাতির করলো, বললো যে এখন অফ সিজন হওয়াতে তোমাদেরকে আমি খুব সুন্দর একটা রুম দিয়ে দিচ্ছি। এটা লিভিং রুমও আছে, ড্রয়িং একটা বড় থাকার একটা সোফা কাম বেডও তুমি লিভিং রুমে পাবা, আবার বেডরুমের ভেতরে হিউজ বেড আর ছোট কিচেন সবকিছুই আছে। আমরা রুমে ঢুকে যখন দেখলাম মনটা ভরে গেল। এর মধ্যে আমরা যখন লিফটে করে আসছিলাম, আমরা আবার দূরে দেখছিলাম ওখানে একটা সুন্দর সুইমিং পুল আছে, কাঁচে ঘেরা, টেম্পারেচার কন্ট্রোল সুইমিং পুল। লিফটে উঠতে উঠতে আমার ছেলে আর ওয়াইফ বললো আজকে সাঁতার কাটতে হবে মজা করে। ম্যানেজার বলে দিয়েছে রাত 12টা পর্যন্ত খোলা থাকে এই সুইমিং পুলটা। আমরা রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে আমরা বললাম যে চলো আমরা বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে আমরা এখানে কোথাও বসে একটু আর্লি ডিনার করে নিই। এখনো তো কনকনে ঠান্ডা, আর বরফে হাঁটতেও তো তেমন একটা কমফোর্টেবল হয়তো আমরা ফিল করব না। হোটেলের রুমের এর ভেতরেই লবি ম্যানেজারের কাছে আমার ছেলে জেনে নিয়েছে এখানে সবচেয়ে ফেমাস রেস্টুরেন্টটা কোনটা, যেটা অনেক খাবার অনেক মজা হয়। সে অনুযায়ী প্ল্যান, আমরা বেরিয়ে গেলাম হোটেলের ব্যাকডোর দিয়ে। বেরিয়ে গিয়ে আমরা সুভেনির শপ টপ গুলো একটু ঘুরে টুরে দেখলাম। ঘুরে বলে যে চলো আমরা ঢুকে যাই রেস্টুরেন্টে, একটু বসে অনেকক্ষণ মজা করা যাবে। যে রেস্টুরেন্টে ঢুকলাম, মাই গড, মনটা ভরে গেল। কাঠের টেবিল চেয়ার দিয়ে কত সুন্দর করে সাজানো, সবাই হইচই করছে, অনেক ইয়াং কাপলও দেখলাম মজা করছে। টিভি স্ক্রিনের মধ্যে খেলাধুলা হচ্ছে, স্নো, তারপর স্কেটিং, কিছু কিছু স্ক্রিনে বক্সিং হচ্ছে। আমরা আবার বেছে বেছে আমরা আবার মেনুতে আমরা সুন্দর আমাদের পছন্দ মতো খাবারের অর্ডার দিয়ে দিলাম। সেই অর্ডার অনুযায়ী খাবারও আসলো। আমরা খেয়ে অনেক মজা করে আমরা ব্যাক করলাম হোটেলে। তখন বাজে প্রায় রাত 10টা, 10:30 বেজে গেছে। এর মধ্যে হোটেলে আসলাম, আসতে আসতেই আমার ওয়াইফ আর ছেলে বললো যে চলো তাড়াতাড়ি সুইমিং এ যাই। আমি বললাম যে আমি যাবো না, তোমরা যাও, এর মধ্যে আমি একটু গোসল টোসল করে নেই মজা করে, তারপর তোমরা আস্তে আস্তে আমরা টিভি দেখবো, গল্প করবো, তারপর এক সময় ঘুমিয়ে যাব। তো ওরা তাই করলো। ওরা কাপড় চোপড় নিয়ে, ওদের কাছে আরেকটা কি আছে, ইলেকট্রনিক কি, সো অসুবিধা হবে না, ওরা ওই কি দিয়ে খুলতে পারবে। আমি যদি ইভেন ঘুমিয়েও যাই কোনো অসুবিধা নেই। আমি ওয়াশরুমে ঢুকলাম, ঢুকে একেবারে মজা করে শ্যাম্পু করে গরম পানি দিয়ে পুরো বাথরুমটা একেবারে ধোয়া ধোয়া করে ফেললাম স্টিমের জন্য। আমি যখন বের হলাম বাথটাব থেকে, তাকিয়ে দেখি গ্লাসের মধ্যে, এটা আমি কিছু মুভিতে দেখেছি কিন্তু আমার জীবনে এরকম কোনোদিন হয়নি। তাকিয়ে দেখি গ্লাসে লেখা হাই মোহাম্মদ রহমান। আমি তো অবাক যে এটা কি লেখলো। তারপর ভাবলাম ও আচ্ছা, আমার ওয়াইফ হয়তো দুষ্টুমি করে হাতে কোনো গ্লিসারিন কিংবা ময়েশ্চারাইজার দিয়ে হয়তো লিখে গেছে, আমি যাতে ভয় পাই। তা আমি আর পাত্তা দিলাম না। তো আমি আরামসে কাপড় চোপড় পরে এসে, হেয়ার ট্রাই করে এসে টিভির সামনে একটু বসলাম। জানলার পর্দা সরিয়ে আবার দেখছিলাম আমার ছেলে আমার ওয়াইফ ওখানে সাঁতার কাটছে। একটু ঘুম পাচ্ছিল। আমি বললাম বেডরুমে যাই, গিয়ে একটু শুয়ে থাকি, ওরা আসলে তখন আবার মজা করবো। আমি বেডরুমের লাইট বন্ধ করে দিয়েছি। লিভিং রুম আর ড্রয়িং রুমের দিকে লাইটটা আমি জ্বালিয়ে রেখেছি যাতে ওরা আসলে কোনো অসুবিধা না হয়। আমি ঘুমিয়ে গেলাম। হিউজ খাটটা, বিশাল বড় বেড ওরা দিয়েছে। কতক্ষণ পরে আমি ঘুমের মধ্যে দেখি হঠাৎ করে কে যেন আমার বাম দিকে এসে ব্ল্যাঙ্কেট সরিয়ে আরামসে শুয়ে গেল আমার পায়ে। আমি ভাবলাম আমার ওয়াইফ, বাহ, আমি তো অনেকক্ষণ ঘুমিয়েছি, তাইলে ওরা নিশ্চয়ই এসে টিভি দেখে আমার ওয়াইফ নিশ্চয়ই ঘুমাতে এসছে। আমি অভ্যাসবশত একটা হাত দিয়ে দিলাম গায়ে, দেখি বেশ ঠান্ডা গাটা, কেমন যেন ঠান্ডা ঠান্ডা ভাব। আমি ভাবলাম যে সুইমিং করে এসছে হয়তো, এই জন্য বডিটা ঠান্ডা হয়ে আছে। আমি আবার বললাম, আমি ওকে আবার ব্ল্যাঙ্কেট টেনে দিলাম। আমি ভালো মতো ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে রাখো, ঠান্ডা লাগতে পারে। আমি হাতটা দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। একটু পরেই দেখি হঠাৎ শব্দ পেলাম। কিসের শব্দ? তাকিয়ে দেখি ওদিক থেকে যে আলোটা আসছিল ওই রুম থেকে, দেখি ওদিক থেকে আমার ওয়াইফ আর আমার ছেলে, দেখে ওরা দরজা খুলে ভিতরে ঢুকে বেডরুমের দিকে আসছে, বসে জিজ্ঞেস করছে যে আব্বু কই। ও আচ্ছা, আব্বু কি ঘুমিয়ে গেছে এসব বলে ঢুকতেছে। আমার সমস্ত বডি একেবারে পাথর হয়ে গেল। এটাকে শুয়ে আছে আমার বায়ে। আমি যেই জাপটে ধরার চেষ্টা করছি, দেখি আমার হাত গলে নিচ দিয়ে নেমে যাওয়ার চেষ্টা করছে সে যেই হোক।
আমি প্রচন্ড শক্তিতে একটা ঘুষি মারার চেষ্টা করলাম, কারণ আমি দেখলাম আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে হাতে কাপড় নিয়ে, আমার ছেলে দাঁড়ানো লাইটের ওদিক থেকে। তাহলে এটা কে হতে পারে? আমি জানি না আমি কি করেছি। আমি বোধহয় মুখ থেকে আমার শব্দ বেরোচ্ছিল। আমার ওয়াইফ আর ছেলে বলে যে আব্বু আব্বু হোয়াটস রং। আমার ওয়াইফ বলে যে কি হয়েছে তোমার? আমরা যে এই যে এখানে শুয়েছিল এটা কি? এটা তুমি একটু আগে এসে বলে না আমরা তো মাত্র ঢুকলাম। হাতে এইটা দেখা এখনো পর্যন্ত ভেজা কাপড় হাত থেকে পড়ছে। লাইটের সুইচ কোথায়? লাইট জ্বালাও। দেখি পাশ দিয়ে ওটা কোন দিক দিয়ে স্লাইড করে চলে গেল ওই জিনিসটা। লাইট জ্বালালো, আমার ফেসের দিকে ওরা তাকিয়ে থাকলো অদ্ভুত দৃষ্টিতে। আমি ওদেরকে বললাম যে আমাকে একটু সময় দাও, আমি তোমাদেরকে এক্সপ্লেইন করছি। আমি ওয়াশরুমে গিয়ে হাত মুখ আবারও ধুলাম, গ্লাসের দিকে তাকিয়ে দেখলাম যে ওরকম লেখা কিছু আছে কিনা, দেখি না, নেই। আমি বেরিয়ে এসে লিভিং রুমে বসে ওদেরকে যখন ঘটনাটা বললাম, ওরা থ হয়ে আমার কাহিনী শুনলো। আমার ছেলে বলে যে এক কাজ করি, আমরা তাহলে এখান থেকে এই রুমটা চেঞ্জ করে ফেলি। আমি বললাম যে সমস্ত কিছু তো ছড়িয়ে ছিটিয়ে আছে, আমরা লাইট জ্বালিয়ে ঘুমিয়ে যাব, পরের দিন সকালবেলা কাল সকালে উঠে আমরা আর্লি চলে যাব, ভুলে যাও কি হয়েছে না হয়েছে। আমার বডির ভেতরে আমার মাইন্ড সমস্ত কিছু কিরকম ওলট পালট মনে হচ্ছিল। পরদিন সকালবেলা আমরা উঠে রওনা দিয়ে দিলাম। আসার সময় যে আনন্দটা ছিল, সে যাওয়ার সময় শুধু একটা দুটো কথা বলতে বলতে যাচ্ছি আর ভাবছিলাম এটা কি হলো আমার জীবনে, আসলে এরকম অদ্ভুত সব ঘটনা কেন ঘটে, আমার নিজের জানা নেই উত্তর কি। সবার প্রতি শুভকামনা রইল। রাসেল ভাইকে অজস্র ধন্যবাদ এমন সুন্দর অনবদ্য এক সাহসী অনুষ্ঠান পরিচালনা করার জন্য। খোদা হাফেজ। রহমান ফ্রম টরন্টো, ক্যানাডা। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, শুনছেন ভূত.com। আপনাদের সাথেই আছি আমি। এবং রেহমান ভাইয়ের কাছে সেই ব্লু মাউন্টেনের কথা শুনে আমার যেতে ইচ্ছে করছিল। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যখন ঘটনাটা আমি প্রথম শুনি তখনই আমি গুগলে সার্চ দেই এবং জায়গাটা সত্যি অসাধারণ। এবং কোনো একদিন যদি আল্লাহ ভাগ্যে রাখেন তাহলে ডেফিনেটলি আই উইল বি দেয়ার। এবং আমি অবশ্য বাকিটা চাই না, কোনো খারাপ কিছু এক্সপেরিয়েন্স করতে চাই না সেখানে গিয়ে, বাট আমি অবশ্যই কোনো একদিন যেতে চাই। তো আমার কাছে ট্রাভেলিং খুবই ভালো লাগে এবং আমার মতন মানুষের জন্য এই টাইমটা খুবই দমবন্ধ একটা সময়, যখন আমি ট্রাভেল করতে পারছি না। এবং আমার মতো ওরা অনেকেই আছেন আমি জানি। মানে আমি অবসরেও অনেক সময় এই যে ট্রাভেল ব্লগগুলো দেখতে পছন্দ করি। তো যাই হোক, আমার মনে হয় যে এই ঘটনাতে যারা হচ্ছে এরকম ট্রাভেলিং পছন্দ করেন, তাদের মানে এরকম একটা সুন্দর জায়গায় এরকম একটা ঘটনা ঘটেছে, যেটা নিশ্চয়ই ভালো লেগেছে। আমাদের বাংলাদেশে আমরা যারা বাঙালি বা বাংলাদেশি, আমাদের পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় আমরা বাঙালিরা কিন্তু ছড়িয়ে রয়েছি, তাই না? ছড়িয়ে ছিটিয়ে রয়েছি আমরা, এবং আমরা বিভিন্ন জায়গায় আমাদের দেশের নাম মুখোজ্জ্বল করছি। কেউ কেউ সেটা না করলেও বেশিরভাগ মানুষই করছেন। এবং আমার মনে হয় যে আমরা সবাই সবসময় ভালোর দলে এবং দেশের ভালো করার চেষ্টায়। আমরা যারা দেশে থাকি তার চাইতে বেশি যারা টাওয়ার আছে, পাক চায়না টাওয়ার, ওইটার নিচে গিয়ে দাঁড়াইলাম। সো ওইটা নিচে গিয়ে দাঁড়াইলাম, তখন দেখলাম ওই জিনিসটা তখনও আছে দূরে, আমার তখন ওটা স্টেয়ার করতেছে, আমার তখনও দেখতেছে। সো ওইখানে মানে পুলিশের চেকপোস্ট ছিল, হালকা হালকা গাড়িও ছিল। সো আমি বললাম যে আচ্ছা হবে হবে, আমি পরে ওইখান থেকে বাসা চলে আসলাম। এই আমার কাহিনী। আই হোপ আপনাদের ভালো লাগবে। সো দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আরো
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, এবং আমি জানি না যে আপনারা কে কে আমার মতন হরর ফিল্ম দেখেন। হরর ফিল্ম সম্পর্কে যারা দেখেন না তারা বলেন যে হরর ফিল্ম খুবই ফালতু, এবং হরর ফিল্মে শুধুমাত্র এমন কিছু দেখায় যেটা ভয়ঙ্কর রকমের হাস্যকর। আমি অনেকগুলো হরর ফিল্মের কথা আপনাকে বলতে পারি যে হরর ফিল্মগুলো একেবারেই এরকম না। আপনি তার ভালো হরর ফিল্ম দেখেননি, আপনি শাইনিং দেখেননি, সেই জন্যই আপনি মনে করেন যে হরর ফিল্ম খুব ফানি কিছু। নো, একেবারেই সত্যি না। আপনি নিশ্চয়ই রিং দেখেননি। আচ্ছা, রিং এর কথা বলতে গিয়ে আমার মনে হলো যে আপনাদের কাছে যারা রিং দেখেছেন তাদের কাছে আসলে কোন ভার্সনটা ভালো লাগে। আপনারা তো অনেক কিছু দেখেছেন, মিরর থেকে অনেক কিছুই দেখেছেন, এবং জাপানিজ অনেক ফিল্ম কিন্তু পরে আবার হলিউড তৈরি করেছে। কিন্তু জাপানিজদের হরর ফিল্ম চিন্তা করা এবং তাদের ঘটনাগুলো খুবই অন্যরকম হয়, যেগুলো আসলে পৃথিবীর অন্য সব জায়গার চেয়ে অনেকটাই আলাদা। জাপানিজ ফিল্মগুলো কিন্তু একটু অন্যরকম হয়, যেগুলো পৃথিবীর অন্য জায়গার থেকে বেশ আলাদা। এবং হরর ফিল্মে জাপানিজদের ওপরে কেউ আছে বলে আমার পরে ইদারিং কোরিয়ানরাও চেষ্টা করছেন, থাইল্যান্ডেও এ ধরনের কিছু কিছু চেষ্টা চলছে। কিন্তু আমার কাছে মনে হয় যে জাপানিজরা এখনো অনেক বেশি এগিয়ে এই হরর ফিল্মে। তো সেই জাপান থেকে আমাদের একটা ঘটনা এসছে, ওসাকা জাপান থেকে সম্ভবত, এবং সেইখানকার যে ঘটনাটি আমরা আজকে আপনাদের শোনাতে যাচ্ছি সেই ঘটনাটিও আশা করছি আপনাদের ভালো লাগবে। এবং জাপানে যারা আছেন বাঙালিরা, তারাও আপনারা আমাদের আরো ঘটনা পাঠাবেন আশা করছি। ঢাকায় তো লকডাউন চলছে, লকডাউন কিছু কিছু জায়গায় চলতো, এখন তো চলছে না ঢাকায়। আমি যেটা বলছি যে লকডাউন ঠিক বলছি না, আমি বলছি সীমাবদ্ধ করা হয়েছে, তাই না? আমরা নিজেরা নিজেদেরকে সীমাবদ্ধ করেছি, আমরা প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছি না। তার আমাদের বেশ সময় রয়েছে কিন্তু বাসায়। আমার মনে হয় যারা ঢাকাবাসী আছি তারাও একটু ঘটনা পাঠাই, বেশি বেশি করে পাঠাচ্ছি যে না তা না, একেবারেই সেটা বলছি না। তারপরেও আর কোথায় গেল আমাদের মুর্শিদাবাদ, মালদা, আমাদের ত্রিপুরা, দার্জিলিং, তারপরে শিলিগুড়ি, রেগুলার ঘটনা আসতো, আপনারা বন্ধ করে দিলেন কেন হঠাৎ? আমি ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ, কলকাতা থেকে আসছে, কলকাতা থেকে ডেফিনেটলি আসছে। আমি চারপাশের ঘটনায় চাচ্ছি সবাই এই নতুন স্বাভাবিক যে জীবন, নিউ নর্মালের সাথে হয়তো একটু খাপ খাইয়ে নিতে সময় লাগছে, বাট সবকিছু তো স্বাভাবিক করতেই হবে। আর সেজন্য আমাদের আমরা দুঃসময়েও, ভয়াবহ দুঃসময় একদম শুরু থেকেই ভূত.com এখনো পর্যন্ত আল্লাহর রহমতে বন্ধ করতে হয়নি। আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য যেন বন্ধ করতে নাও হয়, আপনাদের যেন এইভাবে আনন্দ দিয়ে যেতে পারি। সপ্তাহে অন্তত একটা দিন সবকিছু ছেড়ে, সব ভয় ছেড়ে, ভয় নিয়ে মেতে উঠতে। তো আমার মনে হয় যে যারা নির্ভয় তারাই ভয় পেতে ভালোবাসে। তো আপনারা সবাই নির্ভয়, আপনারা সবাই সাহসী, অ্যাটলিস্ট আমার চাইতে তো অবশ্যই সাহসী। যাই হোক, অনেক বকবক করছি, বেশি বকবক না করে আমরা চলে যাই ঘটনায়। জাপানের ঘটনাটা ওয়েট করছে আপনাদের সবার জন্য, চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, জাপানের ওসাকা শহর থেকে বলছি। গত সপ্তাহের আমার ভূত.com এ পাঠানো প্রথম ঘটনাটি লিসনারদের উদ্দেশ্যে প্লে করার জন্য আপনাকে ধন্যবাদ। তো আজকেও একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি, এটিও জাপানের ওসাকা শহরের একটি ঘটনা। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি যার কাছ থেকে কালেক্ট করা, সে আমার সাথে একই ওই রেস্টুরেন্টটাতেই কাজ করতো। তো ও যখন ওসাকাতে প্রথম শিফট করে, তার নিজের শহর নাগোয়া শহর থেকে যখন সে ওসাকা শহরে শিফট করে, তখন নতুন শহর, নতুন সবকিছু নিয়ে সে শুরু করেছিল নতুন কাজ। তো সেক্ষেত্রে তার সবকিছু কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছিল। তো ওঠার আস্তে আস্তে সে যখন সবকিছু ঠিকঠাক করে মানিয়ে নিচ্ছিল, এমন একটা সময় এই ঘটনাটি ঘটে। তো সে যেখানে কাজ করতো, সে যেভাবে আমাকে ঘটনাটি বলেছিলাম সেভাবেই বলছি। তো সে যে আমাদের রেস্টুরেন্ট যেটা, ওটাতে ও ছিল পার্মানেন্ট জব, আমরা যেহেতু পার্ট টাইম ছিলাম। তো পার্মানেন্ট ওর জবে আপনার কাজ করার দুইটা সিস্টেম ছিল, একটি হচ্ছে সকাল 9টা থেকে 6টা, আর একটা শিফট হচ্ছে দুপুর 2টা থেকে 11টা পর্যন্ত। তো এই দুই শিফটে সে কাজ করতো। তো ঘটনাটি ঘটে তার কাজটি যখন দুপুরের শিফটে ছিল, 11টা বাজে, 11টা যখন শেষ হয়। তো অ্যাজ ইউজুয়ালি সে
কাজ শেষ করে বাসায় আসছিল। তো তার বাসায় থেকে 600 মিটার দূরে, হ্যাঁ 600 মিটারের মতো, 600 মিটার দূরে একটি পার্ক ছিল, খুবই সুন্দর একটি পার্ক। আমি ওখানে গিয়েছিলাম অবশ্যই, এবং কান্না করছিল আর তার মা বাবাকে ফোন দেওয়ার ট্রাই করছিল, কিন্তু ওদিক থেকে কেউ ফোনটা ধরছিল না। তো স্টেশন মাস্টার থেকে সবাই জানতে পারে বিষয়টা, যে দেখেছিলাম। তো একটা পর্যায়ে স্টেশন মাস্টার ওই মেয়েটিকে জিজ্ঞেস করে যে এরকম এরকম কি হয়েছিল। তখন মেয়েটিটা জিজ্ঞেস করলো, বললো যে এরকম এরকম আমার বাবা মা আসছিল, বলছিল এখানে দাঁড়ার জন্য, আমাকে নিয়ে যাবে এখান থেকে এসে, কিন্তু ওরা তো আসছে না। তো একটা সময় কি বলে না, মেয়েটি আপনার স্টেশন মাস্টার বললো যে তুমি এখানে অপেক্ষা করো, সমস্যা নাই। তো ওকে বললো যে তুমি কিছু খাবে, তো সে বলে যে না আমি কিছু খাবো না। সে ওখানে বসে বসে অপেক্ষা করতে করতে একটা পর্যায়ে সে ওখান থেকে দৌড়ায় চলে আসে, যে আর তার ভালো লাগছে না ওখানে। তো আচ্ছা, যেহেতু আমি বলছিলাম ওটা গ্রামের একটা স্টেশন ছিল, তো ট্রেন লাইন ছিল, তো ট্রেন লাইনের আশপাশে কোনো গার্ড ছিল না, বাংলাদেশের রেল লাইনের মতোই, যে আশপাশ দিয়ে মানুষ ক্রস করাটা খুব সহজ। ট্রেন আসছে, ওখান দিয়ে মানুষ ক্রস করছে। তো জাপানে কিন্তু এরকম সিস্টেম নেই। তারপরেও যেহেতু একটু রুট এরিয়া ছিল, তো ওখানে ওরকম সেফটি, ওখানে নর্মালি একটা মানুষ ছেলে রেল লাইনের উপর দিয়ে ক্রস, এই পাশ থেকে ওপাশ যাওয়ার সিস্টেম ছিল। তো মেয়েটি যেহেতু স্টেশনের আশেপাশে ছিল, তো সে মোটামুটি স্টেশনটা ক্রস করে হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে সে স্টেশনটা ক্রস করে একটু সামনের দিকে চলে গেল, এবং যার পরে একটা সময় সে রেল স্টেশনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে পিছন থেকে ট্রেন আসছিল, কিন্তু মেয়েটি ওরকম ভালো, কারণ সে কান্না করছিল আর হাতে ফোন নিয়ে আপনার দৌড়াচ্ছিল। তো একটা পর্যায়ে ট্রেনটি তার উপর দিয়ে চলে যায়, কারণ খুবই স্পিডে ছিল, আমার ট্রেন খুব স্পিডে যায় এবং ওটা থামানো খুবই টাফ ছিল। তো দুর্ভাগ্যবশ মেয়েটি ওখানে মারা যায়, এবং ওর বাবা মা পরে আসার পরে দেখলো মেয়ের বডি, দেখলো, তারা খুবই কান্নাকাটি করলো ওখান থেকে। তো স্টেশন মাস্টার থেকে ওরা পরে জানতে পারলো ঘটনাটি, যে এরকম এরকম ও এখানে আসছিল, কিন্তু আপনাদের আসার লেট দেখে সে এখান থেকে আমার চোখ ফাঁকি দিয়ে। Spirit, be here with me. কে তুমি? .com. The fear returns with Russell. আচ্ছা, কারো ঘরে ড্রেসিং টেবিল আছে? যদি থাকে তাহলে সেটা ঢেকে রাখুন। আর যারা বেশি সাহসী তারা যেটা করবেন সেটা হচ্ছে ড্রেসিং টেবিলটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকুন, অবশ্যই লাইট অফ করে তাকান। এবার ভাবুন, এই গভীর রাতে হঠাৎ আপনার ঘুম ভেঙে গেছে এবং আপনি দেখছেন ড্রেসিং টেবিলের সামনে কেউ দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে, অথবা ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে আছে, অথবা আয়নার ভেতর থেকে কেউ আপনাকে দেখছে। বাপরে, গাটা কেমন শিরশির করে ওঠে না? আমার মনে হয় যে ব্যাপারটা আসলেও অনেক ভয়ঙ্কর, এবং এইরকম ভয়ঙ্কর যে ঘটনা, সেরকম একটা ঘটনায় আমি আপনাদের শোনাবো। একটু লম্বা চওড়া কাহিনী হবে, অবশ্যই মন দিয়ে শুনবেন। আশা করছি এই কাহিনীটা ভালো লাগবে। ইন দ্য মেন টাইম আমাকেও লিখতে ভুলবেন না। আমার ইমেল অ্যাড্রেস তো আপনার জানাই রয়েছে, তারপরে বলি russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠান আমাকে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। দুটোতে এই ঘটনা কিন্তু খুব দারুণ হতে হবে। যারা রেকর্ড করে পাঠাবেন তারাও প্লিজ 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 অনেক 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 বেছে তারপরে ঘটনা দেবেন প্লিজ। আমরা দারুণ কিছু ঘটনা চাই, যেমন এই যে রেহমান ভাই এখন রেগুলার পাঠাচ্ছেন। আমরা চাই যে আপনাদের মধ্যে থেকেও এরকম মানুষজন আসুক। অনেকের ঘটনা কিন্তু অনেকেই কিন্তু রেগুলার হচ্ছেন আস্তে আস্তে। আমি চাই যে আপনাদের মধ্যে থেকেও এরকম রেগুলার স্টোরি টেলার
বেরিয়ে আসুক, এবং আমরা বিশ্বাস করি যে আপনারা পারবেন। কারণ যে সময়টা শুরু করেছিলাম সেই সময়টায় সাধারণ মানুষজনকে মানে একটা মানে এরকম ধরনের ঘটনা বা এরকম গল্প শোনাতে পারেন বা ঘটনা শোনাতে পারেন, এটাই তো কেউ বিশ্বাস করেনি। এখন তো সবাই বিশ্বাস করেন, সেই মনোবলটা তৈরি হয়েছে, তাই না? তো আমার মনে হয় যে আপনারাই তো নিয়ে এসেছেন একটা মানে কি বলবো যে সময়কে টান দিয়ে। তো আমার মনে হয় যে সেটাতে আপনারা সেই যাত্রাটাকে অব্যাহত রাখবেন। আপনারা সবচেয়ে বেশি শক্তিশালী। আমি শুধুমাত্র আপনাদেরকে পরিচিত করে দিতে পারি দর্শকের সাথে বা আমাদের শ্রোতাদের সাথে, কিন্তু আপনারা পুরো জিনিসটাকে এগিয়ে নিয়ে যান। তো যাই হোক, আমরা চলে যাব পরবর্তী ঘটনায় এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। স্টে টিউন। আজকে অনেক কথা বলছি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি রুকাইয়া, আমি অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট, বরিশাল থেকে বলছি। তো আশা করি আপনি ভালোই আছেন। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে আমার এক পরিচিত আপুর সাথে। ঘটনাটা ঘটে 2011 সালে। তো আপু 2011 সালে এসএসসি এক্সাম দেয়। তো এসএসসি এক্সাম শেষ হওয়ার 2 থেকে 3 দিন পরে একদিন সকালবেলা হয়তো 10টা অথবা 11টার দিক থেকে আপু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ায়। তো সে চুল আঁচড়ানো শেষ করে চিমড়িটা যখন ড্রেসিং টেবিলের উপর রেখে সে আয়নার দিকে তাকায়, তখন সে আয়নায় দেখতে পায় যে তার প্রতিবিম্বটা তখনও চুল আঁচড়াচ্ছে। তো এই জিনিসটা দেখার পরে সে মানে পুরো ব্যাপারটা তার হজম করতে অলমোস্ট 4 থেকে 5 সেকেন্ড লাগে। তো যখন সে ব্যাপারটা বুঝতে পারে সে হতভম্ব হয়ে যায় আর অনেক ভয় পায়, এত ভয় পায় যে অনেক জোরে চিল্লাপাল্লা করা শুরু করে। তো চিৎকার চেঁচামেচি করার এক পর্যায়ে বাসার সব লোকজন তার রুমে আসে। তো আসার পরে তাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তুমি এত চিল্লাচিল্লি কেন শুরু করছো? তো সে পুরো ঘটনাটা তার ফ্যামিলি মেম্বারকে বলে। কিন্তু ম্যাক্সিমাম টাইমই রাতে ভাই আমরা দেখতে পাই যে যদি কারোর সাথে কোনো ঘটনা ঘটে আর এই ঘটনাটা সে তার ফ্যামিলি মেম্বারদের কাছে শেয়ার করে, ওই মুহূর্তে ফ্যামিলি মেম্বাররা আসলে পুরো ব্যাপারটাকে খুব একটা পাত্তা দেয় না। মানে ম্যাক্সিমাম টাইম ফ্যামিলি মেম্বাররা এই ব্যাপারটাকে কোনো গায়ে লাগায় না। ঠিক সেরকমেরই মানে আপু যখন কথাগুলা তার ফ্যামিলি মেম্বারদেরকে মানে খোলা বলে, তো আপুর মা উল্টা আপুকে একটা ছাড়ি দেয় যে তোমার এসএসসি এক্সাম শেষ হয়েছে, তুমি রাত্রবেলা 3টা-4টা পর্যন্ত মুভি দেখো, সকালবেলা পয়রা ঘুমাও। তো তুমি কি দেখছো না দেখছো তুমিই জানো। তো এই ঘটনাটার পরে প্রায় অনেক দিন বাসায় পরিস্থিতি একদম স্বাভাবিক। তো তারা সবাই মনে করে যে মানে বাসায় কি আপু মনে করে যে হয়তো জিনিসটা তার চোখের ভুল ছিল। আর দিন যত যায় আপু ঘটনাটা ভুলা যায়। তো এরপরে অনেকদিন পরে একদিন রাত্রবেলা আপু ঘুমানো থাকে। তো সে হঠাৎ করে রাত্রবেলা তার ঘুম ভাঙে। তো ঘুম ভাঙার পরে সে দেখে যে আপুর বেডরুমে বেডের পাশেই ড্রেসিং টেবিল ছিল। তো আপু বেডে শোয়া, তার ঘুম ভাঙে। সে ঘুম ভাঙার পরে ড্রেসিং টেবিলের দিকে তাকানোর পর সে দেখে যে ড্রেসিং টেবিলের উপরে একটা মহিলা বসা। আর মহিলাটা রাসেল ভাই তার বয়স আনুমানিক 35 থেকে 40 হবে। আর মহিলাটা নাকি রোগা থাকে, একটু শুকনা থাকে আর কি। তো মহিলাটা আপুর দিকে এক দৃষ্টিতে তাকানো থাকে। আর হঠাৎ করে সে আপুর দিকে তাকিয়ে নিঃশব্দে একটা হাসি দেয়। তো হাসিটা এত বাজেভাবে একটা হাসি দেয় যে আপু দেখে অনেক ভয় পায়। কারণ মহিলাটার মুখের মধ্যে কোনো দাঁত ছিল না। মানে সদ্য জন্ম নেওয়া বাচ্চাদের আমরা যেমন দেখি যে মাড়িতে কোনো দাঁত থাকে না, একদম সেরকম মুখের মধ্যে কোনো দাঁতই ছিল না। আর এই জিনিসটা দেখার পরে আপু অনেক ভয় পেয়ে অনেক জোরে চিৎকার চেঁচামেচি শুরু করে। তো আপুর বাসার লোকজন তার রুমে আসে। আসার পরে তাকে বলে কি হয়তো আপু বলার পরে তারা বলে যে এগুলো তুমি দেখছো, তোমার মনের ভুল। তো ওই দিন রাত্রবেলা আপুর মা আপুর সাথে ঘুমায়। তো ওই দিন রাত্রবেলা পার হয়ে যায়। এরপরে এর কিছুদিন পরে একদিন এই ঘটনা আসলে 2 থেকে 3 দিন পরেই একদিন আপুর মা দিনের বেলা সে রান্নাঘরে কাজ করতে থাকে বিভিন্ন।
তো আপুদের রান্নাঘর থেকে তাদের ডাইনিং আর তাদের ডাইনিং ড্রয়িং স্পেসটা একসাথে দেখা যায়। তো আমি একটু ডিসক্রিপশন দেই। আপুদের যে বাসা ছিল তাদের ডাইনিং আর ড্রয়িং স্পেস আসলে একই সাথে ছিল, মানে একটা রুমের মধ্যেই তাদের ড্রয়িং আর ডাইনিং স্পেস। তো তাদের মেইন ডোর দিয়ে ঢোকার পরেই আসলে যে রুমটা পড়ে সেখানে এক সাইডে ডাইনিং স্পেস, অন্য সাইডে ড্রয়িং স্পেস। তো আপুর আম্মু সে দেখতে পায়, সে রান্নাঘরে কাজ করে অবস্থায় সে দেখতে পায় যে আপু তার চুল এলোমেলো, জামা কাপড় এলোমেলো, গায়ে ওড়না নাই। সেই অবস্থায় সে হঠাৎ করে মানে বাসা থেকে বের হয়ে যাবে। তো আন্টি দেখে তাড়াতাড়ি করে চায়, যে বলেছে তুমি এরকম তোমার চুল এলোমেলো, গায়ে জামা কাপড়ের এই অবস্থা, গায়ে ওড়না নেই, তুমি এই অবস্থায় কোথায় যেতেছো? আপু আন্টির দিকে না তাকায় সে সামনের দিকে তাকানো অবস্থায় সে বলে যে আমি এই ছাদে যাব। এটা বলে সে হাঁটা শুরু করে। হাঁটা শুরু যখন করতে যাবে আন্টি খপ করে আপুর হাতটা ধরে ফেলে। হাতটা ধরার পরে আন্টি আপুকে বলে যে তুমি হঠাৎ করে এরকম চুল এলোমেলো, তোমার গায়ে জামা কাপড়ের তাল ঠিক নাই, তুমি এরকম করে কিভাবে ছাদে যেতে পারো? কথাটা বলার সাথে সাথে রাসেল ভাই আপু তার মাকে, মানে তার মায়ের গালে অনেক জোরে একটা থাপ্পড় দেয়। এত জোরে একটা থাপ্পড় দেয় যে মানে আন্টি যে তাকে বকা দিবে ওটার রিপ্লাইতে বা কিছু, আন্টি আসলে হতভম্ব হয়ে যায় যে তার মেয়ে তার গায়ে হাত দিচ্ছে। আসলে এই জিনিসটা মানে মা বাবার সাথে কথার কাটাকাটি হওয়া এক জিনিস, কিন্তু ডাইরেক্ট তার মা একটা নর্মাল জিনিস নিয়ে তাকে একটু বলছে যে তুমি ছাদে উঠতে পারবা না, আর সে সাথে সাথে তার মায়ের গালে থাপ্পড় দেয়। তো তার মা আসলে একদম হতভম্ব হয়েছে, আর সে থাপ্পড় দিয়ে সে 1 সেকেন্ড ওয়েট করে না, সে দরজা থেকে বেরোয়, সিঁড়ি দিয়ে সামনে উঠে যায়। আন্টি আসলে ওই মুহূর্তে উনি কি বলবে না বলবে, ওনার চোখে পানি চলে আসে, উনি কান্না করার মতো ওনার অবস্থা। তো উনি হঠাৎ পিছনের দিকে ঘুরে দেখে যে আপু তার নিজের রুম থেকে বের হয়ে ডাইনিং টেবিলের কাছে আসতেছে। আন্টি এই জিনিসটা দেখে আরো ভয় পায় যে এটা কি হলো, কারণ এই মাত্র সে দেখলো যে তার মেয়ে তার গায়ে হাত তুললো, তারপর সাথে সাথে হনহন করে হাইটা ছাদের উপরে উঠছে, সিঁড়ি পাইয়া ছাদের দিকে চলে গেছে। আর এখন আবার পিছনের দিকে তাকায় দেখতেছে যে আপু তার নিজের রুম থেকে বের হয়ে আসছে। তো আন্টি আপুকে দিকে বলতেছে তুই না এইমাত্র ছাদে গেলি, তুই এখানে আসলি কোত্থেকে? আপু অবাক হয়ে গেছে, সে উত্তর দিল যে হ্যাঁ আমি আমার রুমে ছিলাম, মাত্র আমি এখানে আসছি। তো আন্টি আসলে নিজেও বুঝতে পারতেছে না, কারণ সে তার নিজের চোখের সামনে ঘটনাটা ঘটে। আন্টি নিজেও বুঝতে পারতেছে না যে সে কি করবে না করবে। আপু তার কথা শুনে অবাক। আর রাসেল ভাই অবাক করার ব্যাপার হচ্ছে আপুর মানে যে জিনিসটাই আন্টির গালে থাপ্পড় দিক না কিসের জন্য, ওই যে থাপ্পড়ের দাগটা ছিল আন্টির গালে, ওইটা ঘটনা তো ঘটে সকালের দিকে। তো যখন রাত হয় তখন আন্টির গালে থাপ্পড়ের দাগটা মানে বাজেভাবে দেখা যেতেছিল, মানে লাল হয়ে গেছিল, প্রচন্ড রকমের লাল হয়ে গেছিল। তো জিনিসটা বাসা সবাই নোটিস করে। তো আন্টি আঙ্কেলকে মানে আন্টি আর কি আপু আর কি সে আঙ্কেলকে লোকজন তার রুমে ছুটে আসে। তো ওই দিন রাত্রবেলায় ঘটনা ঘটে। এই স্বপ্নটা যখন দেখে তার ঘুম ভাঙে তখন হয়তো রাত্র 2টা কি 3টা। তো তার মা ওই দিন রাত্রবেলা তার সাথে ঘুমায়। পরের দিন সকালবেলা যখন সে ঘুম থেকে ওঠে তখন সে ঘুম থেকে উঠে দেখতে পায়, সে ঘুম থেকে ওঠে হয়তো 8টা-9টার দিকে। তো ঘুম থেকে ওঠে সে দেখতে পায় যে তার হাতে, সে যেখানে সে স্বপ্নে যে দেখছিল যে তার হাতে মানে ওই মহিলাটা তার আঙুল হাতে তার মুখের মধ্যে নিয়ে চাবাইছে, মহিলাটা তার আঙুলে কামড় দিছে, সেই জায়গাটাতে কামড়ের দাগ আর মানে হাতে রক্ত জমাট বেঁধে গেছে। কিছু কিছু আঙুলে কামড়ের দাগ, মানে কামড়ের অবস্থা খুবই জঘন্য ছিল। তো এই জিনিসটা দেখার পরে তো বাসা সে চিল্লাচিল্লি শুরু করে, বাসার লোকজন আসে, ইভেন তাদের বাসার কাজের বউ তখন তাদের বাসায় ছিল, তখন সেও আসে দেখে যে হাতের ওই অবস্থা। তো তখন তার মা বলে যে রাত্রবেলা যখন তুই স্বপ্নে দেখছিলি তখন তো যখন তোর ঘুম ভাঙছে তখন তো তোর হাতে এগুলো ছিল না, এখন এগুলো আসলো কোত্থেকে? তো ওই দিন তারা ডাক্তারের কাছে যায়, ট্রিটমেন্ট নেয়, বাসায় আসে। তো রাসেল ভাই বাসায় আসার পর থেকে তার মা একটা জিনিস নোটিস করে, শুধু তার মা না তার হোল ফ্যামিলি একটা জিনিস নোটিস করে যে আপুর মানে
আপু আগের থেকে মানে অনেক চুপচাপ। আর সে ঘন্টার পর ঘন্টা তার রুমের এক কোনায় বসে থাকে, মানে সে বসে আছে তো বসে আছে, কারোর সাথে কোনো কথা নাই বার্তা নেই। সে না খাই আছে, তাকে খাবার জন্য যদি ডাকা না হয় সে খায় না। দিনের পর দিন চলে যেতেছে, 4 দিন 5 দিন হয়ে যেতেছে, সে গোসল করে না। একটা টাইমে আন্টি নিজে তাকে ধরে আয় না, তাকে তার বাথরুমে বসে আন্টি নিজের হাতে তাকে গোসল করায় দেয়। আন্টি যদি গোসল তাকে না করে দেয় সে গোসল করে না, আন্টি তাকে খাওয়ায় না দিলে সে খায় না। মানে সে পুরাই মানে অনেকটা অ্যাবনর্মাল মানুষের মতো হয়ে যাওয়া শুরু করছে। তো তখন এই ঘটনাগুলো ঘটার পর থেকে আঙ্কেল আন্টি মানে অনেক হুজুর দেখায়, অনেককে বাসায় আনে ট্রিটমেন্ট করার জন্য, যে কোনো ভাবে যদি এই ব্যাপারটার কোনো সমাধান করা যায়, বা তারা ডাক্তারও দেখায়, কোনো ধরনের কোনো কাজ হতে থাকে না। তো এরকম 2-3 মাস এরকম যায়। তো এর মধ্যে আব্বুর এসএসসি রেজাল্টও দেয়, কিন্তু রেজাল্ট দিল প্রচন্ড রাগান্বিত দৃষ্টিতে তাকায় থাকে, আর মানে রাগে ফুসফুস করতে থাকে। মানে অবস্থাটা এমন যে পারলে সে ওই লোককে মারে, মানে এতই বাজে ভাবে সে রিয়াক্ট করতে থাকে। তারপর সে আব্বুর কাছে যায়, আব্বুর সাথে যায়, সে কথা বলার চেষ্টা করে, কমিউনিকেট করার চেষ্টা করে, বাট কোনোভাবেই সে কোনো কথা বলে না। এর পরবর্তীতে সে বাসা থেকে যখন বের হয়ে আসবে, সে যখন ঘর থেকে নামবে, তখন মানে আপুর রুম থেকে অনেক জোরে শব্দ করে আপু বলে যে আমাকে তাড়াইতে আসছিলি না, তুই তাড়াইতে আসছিলি আমাকে, তুই পারবি না, তুই পারবি না, তুই আমাকে তাড়াইতে পারবি না, এই কথাটা বলে। আর এরপরে তারা যখন ঘর থেকে মানে এরপরে তারা যখন ঘর থেকে নেমে যাবে, তখন একটা তাচ্ছিল্যের হাসির মতো একটা শব্দ হয়। আর এমন না যে শব্দটা আপুর রুম থেকে আসতেছে বা অন্য কোথা থেকে, মনে হচ্ছে অন্য কোনো একটা ভয়েস থেকে একটা হাসি শব্দ আসছে, তাচ্ছিল্যের একটা হাসি শব্দ আসছে। আর হাসিটা শব্দ হয় পুরা ঘর জুড়ে, এমন না যে কোনো রুম থেকে আসতেছে শব্দটা এক্স্যাক্টলি। তো এরপরে ওনারা ঘর থেকে বের হয়ে আসে। তো ঘর থেকে বের হয়ে আসার পরে মানে আপুর বাবা, তার কলিগ, আর যে লোক আর কি ট্রিটমেন্ট করার জন্য আসে, সেই লোক আর কি তখন সে তার বাবাকে বলে যে আপনার মেয়ের উপরে হয়তো কোনো জিনের আসর আছে, নয়তো আপনার মেয়েকে কেউ ব্ল্যাক ম্যাজিক করছে, যে কোনো একটা জিনিস হয়েছে। তো সে বলে যে আমি কিছুদিন পরে আপনাদেরকে সব বলবো, কারণ ওই যে লোককে তারা আনে ট্রিটমেন্টের জন্য, উনি আসলে উনি মেবি ওনার জিন আছে, জিন ছিল, উনি জিনের মাধ্যমে কাজ করে। তো ওই লোক বলে যে আমি কিছুদিন পরে আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট করবো। তো এরপরে রাসেল ভাইয়া প্রায় অনেক দিন যায়, হয়তো 10-15 দিন ওই লোক কন্ট্যাক্ট করে না আপুর বাবার সাথে। তো হঠাৎ একদিন সেই লোক 10-15 দিন পরে হঠাৎ একদিন সেই লোক আপুর বাবাকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে সে বলে যে আপনি একটু আমার সাথে দেখা করেন, আপনার সাথে আপনার মেয়ের ব্যাপারে আমার কিছু কথা বলার আছে। তো সে আপুর বাবা যায়, তার সাথে দেখা করে। দেখা করার পরে রাসেল ভাই ওই লোক তার মানে আপুর বাবাকে বলে যে আপনার কাছেরই একজন মানুষ আপনার মেয়েকে আসলে ব্ল্যাক ম্যাজিক করছে, খুব রাগে ক্ষোভে করছে। তো সে আসলে আপুর বাবা অনেক মানে হতভম্ব হয় যে এখানে ব্ল্যাক ম্যাজিক করছে, কে করছে। তো ওই লোক বলে যে আপনার বোনের সাথে কি আপনার কোনো ঝামেলা হয়েছে? তো সে বলে যে আমার বোন। তো ওই লোক বলে যে হ্যাঁ আপনার নিজের বোনের সাথে। তো তখন আপুর বাবার একটা জিনিস মনে পড়ে যে আপুর এসএসসি এক্সাম শুরু হওয়ার কিছুদিন আগে আপুর যে বাবা, তার বড় বোন আর কি তার বাসায় আসে। তো বাসায় আসার পরে আর কি সে বাসায় আসে মূলত একটা উদ্দেশ্য নিয়ে, যে আপুর যে ফুফাতো ভাই ছিল, মানে আপুর বাবার যে বড় বোন, তার যে ছেলে ছিল, সেই ছেলের সাথে তার আপুর বিয়ে দেবে, এরকম একটা বিয়ের প্রস্তাব নিয়ে আসে আর কি সে বাসায় আসে। তো বাসায় আসার পরে আর কি আপুর বাবা আর কি মানা করে। আর এমন না যে বিয়ের প্রস্তাব তারা এখন আনছে, তারা অনেক আগে থেকে আসলে আপু যখন 89-এ পরে তখন দেখি মানে আপুর যে সেই ফুফাতো ভাই সে আপুকে পছন্দ করতো। তো এই জিনিসটা আর কি আত্মস্বজনের মধ্যেও জানাজানি ছিল যে এরকম ও পছন্দ করে। আসলে ব্যাপারটা এমন না যে ব্যাপারটা প্রেম না, ব্যাপারটা ছিল একতরফা, যে আপুর ওই ভাই শুধু তাকে পছন্দ করতো, আর আপুর ভাই তার মাকেও বসে, তার ফ্যামিলিকেও বসে যে সেই মেয়েকে বিয়ে করতে চায়। তো সেই হিসাব অনুযায়ী আর কি মানে তার মা আর কি আপুর বাবার কাছে প্রস্তাব নিয়ে এসেছে এরকম তারা আর কি বিয়ে করাইতে চায় তার ছেলের সাথে আপুর।
তো যেদিনকে এর আগে মানে অনেক দিনই আপুর বাবার কাছে বিয়ের প্রস্তাব আনে, কিন্তু লাস্ট যখন আর কি তার ফুপি তার বাসায় আসে, সেটা আসে এসএসসি এক্সাম দেওয়ার কিছুদিন আগে। আপু এসএসসি এক্সাম শুরু হওয়ার জাস্ট কয়েকদিন আগে আসে, আর তখন নাকি সে আপুর বাবার সাথে তখন তার অনেক কথার কাটাকাটি হয় যে যে তুই তোর মেয়ে আমার কাছে বিয়ে দিবি না, তুই তোর মেয়ে কোথায় বিয়ে দেস, তুই তোর মেয়ে কার কাছে বিয়ে দেস আমি দেখা নিব, আমি আমি তোরে দেখা ছাড়বো, মানে এরকম অনেক কথা সে বলে। এই সমস্ত অনেক কথার কাটাকাটি তর্কাতর্কি হয়, সে চলে যায়। কিন্তু আসলে তার ফ্যামিলির ব্যাপারটা মাথায়ও থাকে না যে এরকম কোনো কিছু হয়েছে বা কিছু, আর তারা কখনো ভাবেও নাই যে তার বোন এরকম কিছু করবে তার মেয়ের সাথে। তো এরপরে তো মানে আপুর বাবা বলে যে এখন এইগুলা থেকে মানে কিভাবে আমার মেয়েকে ঠিক করা যাবে। তখন সেই লোক বলে যে আপুর বাবাকে বলে যে আপনার মেয়েকে জিন চালান করে তাবিজ করা হয়েছে, কারণ তার যে বোন মানে আপুর যে ফুপি থাকে সে তার নিজেদের বাড়ি থাকে মূলত গ্রামে, আর আপুর যে ফুপির যে চাচি শাশুড়ি ছিল, সেই চাচি শাশুড়ি নাকি কুফরি করতে জানে। সেই চাচি শাশুড়ির মাধ্যমে সে এরকম জিন কুফরি করায় আর কি, জিন চালান দিয়ে আর কি তার উপরে ব্ল্যাক ম্যাজিক করে। আর তখন সেই লোককে যখন জিজ্ঞেস করা হয়, সেই লোক আর কি যে লোক ট্রিটমেন্ট করে, সে লোক বলে যে যতদূর সম্ভব আপনাদের বাসার মধ্যেই তাবিজ আছে, জিন চালান করে তাবিজ পাঠানো হয়েছে আর জিনও চালান করা হয়েছে, দুইটাই করা হয়েছে। আপনার আমি আজকে রাত্রবেলা তাবিজগুলা সব উদ্ধার করব। তো আব্বুকে সে আরো বলে যে মাগরিবের ওয়াক্ত যখন হবে, মাগরিবের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে আপনার বাসায় যদি আপনি কোনো ধরনের শব্দ শুনতে পান, যে ধূপধাপ কোন ধরনের মানে শব্দ হইতেছে, অথবা চিল্লাপাল্লা বা ভাঙচুর যে কোনো শব্দই যদি হয়, আপনি যদি এরকম শব্দ শোনা শুরু করেন, তাহলে সাথে সাথে আপনি আপনার মেয়ে কোনো কিছুই বুঝতে পারতেছি না। তা এভাবেই আমি পিছনের দিকে আবার যাচ্ছি, উল্টো ভাবে পিছনে হেঁটে যাচ্ছি কবরস্থানটার দিকে। যখন আমি ওই যে ফুলের গাছ রোপণ করা যে কবরস্থানটা, ওইখানে যাওয়ার পর আবার সেই ফুলের গান, কিন্তু আর পচা গন্ধটা নাই। তো আমি খুব অবাক হয়ে গেলাম যে ঘটনাটা কি, যে এইরকম হচ্ছে কেন আমার সাথে। তো আমি আবার একটু সাহস নিয়ে 5-7 মিনিট পর আবার সামনের দিকে রওনা দিলাম। যখন আবার গেলাম, আবার একটা ধাক্কা খেলাম, কিন্তু কার সাথে ধাক্কা খাচ্ছি আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না, কিন্তু আবার সেই পচা গন্ধটা। তো মনে বল ছিল এবং অনেক সাহস নিয়ে, এটার সাহস না থাকলে তো আর এটার ভিতরে যেতাম না। তো আবার পিছনে আসলাম, আসার পর এরকম আবার ফুলের গান। তো আমি চিন্তা করলাম যে আমি সামনে না গিয়ে এবার পিছনের দিকে উল্টো ভাবে আবার কবরস্থান লাস্ট মাথায় যাব, যদি ওইখান দিয়ে কোনো গেট থাকে ওই দিক দিয়ে বের হয়ে যাব, কিন্তু আর সামনের দিকে যাব না, যেহেতু ওই দিকে গেলেই ধাক্কা খাচ্ছে। আমি বুঝতে পারছি যে খারাপ কিছু একটা এখানে অবশ্যই আছে, তা না হলে তো এরকম হওয়ার কথা না। তো তখন তো অনেক মানে দোয়াদরদ করতেছি যে কি করা যায়। তো পিছনের দিকে এভাবে যখন হাঁটতেছি, তো হাঁটতে হাঁটতে তখন দেখি যে ছোট ছোট ঝোপঝাড়ের মতো আস্তে আস্তে বাড়তেছে। আমি কিন্তু উল্টো দিকে হাঁটতেছি, উল্টো পায়ে, মানে সামনের দিকে চোখ রেখে উল্টো দিকে হাঁটছি। তো যখন আমি এইভাবে যাচ্ছি তা আমি শুধু হাঁটতেছি, আমি এটার কোনো শেষ মাথা আমি খুঁজে পাচ্ছি না। এবার পিছনের দিকে হাঁটতেছি, আমি যে কবরটা ওখান থেকে আমি উল্টো দিকে হাঁটা শুরু করছি, কিন্তু আমি আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। দূর থেকে ওই কবরটাও দেখা যায় না, এর মধ্যে কত গাছালি কবর টবর যাচ্ছে, কিন্তু আমি আর রাস্তা খুঁজে পাচ্ছি না। আর এইরকম তো হওয়ার কথা না। যে আমার জানা মতে আমি দিনের বেলা কবরটা দেখছি যে না, মোটামুটি এটা বড় একটা কবর, যে কবরটার চারপাশ দিয়ে এটা একটা চক্কর দিতে যদি মানে হাঁটি তাহলে 10 মিনিট বা 15 মিনিট সময় লাগবে, কিন্তু আমি আধা ঘন্টা হয়ে গেছে আমি হাঁটছি, কিন্তু আমি এটা থেকে বের হতে পারছি না। তখন আমার বুঝতে তো বাকি নাই যে আমি আসলেই খারাপ কিছুর একটা কবলে পড়ে গেছি, যে এখান থেকে একমাত্র
উপরওয়ালা ছাড়া রক্ষা করার মতো কোনো নাই। তো আল্লাহই রক্ষা করার মালিক। তো যাই হোক, তো আমি এভাবে অনেক চিন্তা ভাবনা করতেছি কি করব, তো ভয়ও কাজ করতেছি। যখন আবার আমি চিন্তা করলাম না, এবার আর উল্টোভাবে হাঁটবো না, যত কিছুর সাথে ধাক্কা খেয়ে আমি আমার যে গেটটা দিয়ে আমি প্রবেশ করছি, আমি ওই দিক দিয়ে আমি বের হবো। তো যখন ওই দিক দিয়ে বের হওয়ার জন্য আমি মাত্র চিন্তা ভাবনা করছি, এর মধ্যে আমি দেখি যে কয়েকটা অবয়ব আমার সামনে, কোত্থেকে আসছে আমি জানি না, 4-5টা হবে। এদের কালো কাপড় পরা, আর এদের চেহারা কোনো কিছুই দেখা যাচ্ছে না, মানে মুখ টুক সম্পূর্ণই ঢাকা, আর হাতে একটা শাবলের মতো কি যেন। তো মানে তারা যে কাপড়টা ঢাকা, ওটার ভিতর থেকে আলোর একটা কেমন যেন একটা আলোর ছটা বের হচ্ছে, আমি কোনো কিছু বুঝতে পারছি না। তো এইগুলা দেখে যখন এগুলো আমার সামনে আসছে, তখন মানে আমার ভিতরে মানে আমার নার্ভ দুর্বল হয়ে গেছে। আস্তে আস্তে আমি বসে পড়ার পর আমি একটা মাটির গর্তের মতো, আমি যখন বসলাম তখন আমি আরেকটু ডেবে গেলাম আর কি। আমার আর কোনো হুঁশ নেই, আমি মানে অজ্ঞান হয়ে গেলাম। তো পরদিন সকালবেলা আমি চোখ মেলেই দেখি যে আমি মানে হসপিটালের বেডে আবিষ্কার করলাম নিজেকে। তো কিছুক্ষণ পর একটা নার্স আসলো, দেখলো যে আমি সেন্স ফিরে পাইছি বা জাগ্রত অবস্থায়। তখন ওরা আমাকে কোশ্চেন করে নাই তখন, কারণ আমাকে সুস্থ হওয়ার জন্য। তো আমি উঠে বসলাম, তো আমি বললাম যে আমি ঠিক আছি, আমাকে ইশারায় বললো। তো আমাকে জিজ্ঞেস করা হলো যে তুমি ওখানে কেন গেছিলা এই রাত্র করে। আমি বললাম আমি কোথায় গেছিলাম। বললো যে তুমি তো কবরের ভিতরে, তো কবরস্থানের মধ্যে একটা ভাঙা কবরের মধ্যে তোমাকে পাওয়া গেছে, তুমি ওইখানে ছিল। আমি বললাম আমি এইখানে হসপিটালে কিভাবে আসলাম। বললো যে ওইখানে কবরস্থানের ভিতর কয়েকজন লোক গেছিল সকালবেলা, গিয়ে দেখে যে তুমি এরকম ওখানে পড়ে আসছো। তো ওরা মানে মিউনিসিপাল পুলিশকে খবর দেয়, তারপর ওই পুলিশ এসে আমাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে আসে আর বললো যে এইভাবে আর কখনো ওই কবরে যেও না। ঠিক এর আমি তো সুস্থই ছিলাম, তো আমি বাসায় চলে আসি। তো এদিকে পলাশ ভাইয়ের ফোন দিয়ে আমাকে পাইনি, তারপর অনেক ফোন, মোবাইলের চার্জ নেই। বাসায় এসে মোবাইল চার্জ দেওয়ার পরে তখন কল দিলাম সবাইকে, বললাম যে আমার এরকম ঘটনা। তো এর কিছুদিন পর আমি ওই বাসাটা চেঞ্জ করে আমরা নতুন একটা বাসা পাই, ওইখানে আমরা চলে যাই। তো এই ছিল আমার ঘটনাটা সম্পূর্ণ একটা সত্যি ঘটনা। জানি না, যার ইচ্ছা বিশ্বাসটা হচ্ছে যার যার কাছে। তো রাসেল ভাই অনেক অনেক খুশি হব যদি এই ঘটনাটা আপনি ভূত.com এর লিসেনারদের মানে প্লে করে শোনান। আর আশা করি যে নেক্সটে আপনাদের ভালো লাগলে আমি নেক্সটে আরো কিছু ভয়েস ক্লিপ পাঠাবো। আর এই বলেই আমি আমার গোসল করে মাটি দেওয়া হয় নর্মালি আর কি। রাসেল ভাই যেগুলা করা হয়, যেগুলো আমাদের আছে মুসলমানের যেটা আর কি ঐতিহ্য, তো নর্মালি ওগুলো সব করে যখন কবর দেওয়া হয়, কবর দেওয়ার পরে আমার আব্বু যখন আমার আঙ্কেল মানে আমার চাচাদেরকে বলে যে এরকম বাবা তো চলে যাওয়ার সময় এই কথা বলে গেছে, তো চলো যাই রিফাতের কবরটা তুলে এনে রিফাতের কবরটা খুঁড়ে রিফাতকে আমরা এখানে কবর দেই। তখন আমার চাচারা অথবা গ্রামের যে আরো 10টা লোক ছিল তারা বলে যে যেহেতু রিফাত 1 বছর আগে মারা গেছে আর 1 বছর পর আজকে তার দাদা মারা গেছে, তো মনে হয় না যে রিফাতের লাশটার ভিতরে তেমনটা আছে, মনে হয় যে নর্মালি রিফাতের লাশটা পচে গেছে। তো সবাই আর কি যেটা বলা বলি করে, যেহেতু লাশটা পচে গেছে সেহেতু আর কবর খোঁড়ার দরকার নাই, ও ওখানে আছে, ওখানেই থাক। কেউ সম্মতি দেয় না আমাকে ওখান থেকে তুলে আনার জন্য। আর আমি ঘুরতেছি আর সবার দেখতেছি কেউ আমাকে তুলে, আমার আত্মাটা আর কি ঘুরে বেড়াচ্ছে আর আমি সবাইকে দেখতেছি যে কেউ আমাকে তুলে আনতে রাজি না। তখন আমার আব্বু রাজি হয়, কিন্তু আব্বু একাই তুলে আনতে পারবে না, কারণ গ্রামের 10টা লোক যেটা বলবে সেটাই করতে হবে। তো যখন আমি দেখলাম যে আমার আব্বু রাজি আছে, তখন আমি কি করলাম,
আমার আব্বুর কাছে গেলাম, যাই বললাম যে আব্বু, আমাকে তো দাদু উঠে আনতে বলছে, এখানে কবরস্থ করতে বলছে, তোমরা তো কেউ আমাকে উঠে পড়ার নাই, গ্রামের 10টা লোক যেটা ডিসিশন নিবে সেটাই করতে হবে, তো আমি কিছু করতে পারবো না। তখন আমি আব্বুকে বললাম যে ঠিক আছে, তোমার কিছু করার দরকার নাই, তুমি শুধু কবরটা খুঁড়ো, আমি আমার নিজের লাশটা আমি নিজেই নিয়ে আসবো। তখন আব্বু রাজি হলো যে ঠিক আছে, আমি তোমার কবর খুঁড়তেছি, তুমি তোমার লাশটা নিয়ে আসো। তো রাসেল ভাই, আমি আমার গ্রামের বাসা থেকে 8 কিলোমিটার দূরে আসলাম আমার লাশ নেওয়ার জন্য, আমি নিজেই। আসলাম, যখন কবর খুললাম, কবর খোলার পর দেখলাম যে আমার লাশটা যেমন করে শোয়ানো হয়েছিল ঠিক তেমনটাই আছে, ঠিক তেমন। দাদির কাছে যাই বলছি যে এরকম দাদি, আমি এরকম এরকম স্বপ্ন দেখছি। তো দাদি বলছে যে সময়টা কখন ছিল, যে তুই এই স্বপ্নটা দেখছিস, সময়টা কখন ছিল? আমি কিন্তু স্বপ্নটা দেখছিলাম রাসেল ভাই ফজরের নামাজের আগে আগে। তো আমি দাদিকে বললাম যে এরকম আমি ভোরবেলা স্বপ্নটা দেখছি। তো দাদি বললো ঠিক আছে, ভয় পাওয়ার কিছু দরকার নাই, যেহেতু তুই দেখছিস তাহলে এটা তোর হবে না, এটা অন্য কারোর সাথে এরকম একটা কিছু ঘটবে। আমি এরকম আরো কয়েকজনকে বলছি, তো আমার যে কয়েকজনকে বলছি সবাই আমাকে এই কথাটাই বলছে যে যদি নিজে স্বপ্ন দেখে তাহলে ওটা নিজের সাথে হবে না, অন্যজনের সাথে ঘটবে। আর যদি ভোরবেলা যদি অন্যজনের স্বপ্ন দেখো তাহলে তোমার নিজের সাথে এটা ঘটবে। আমাকে এটা অনেকজনে বলছে। তারপর আমি আমার আম্মুকে এসে এই ঘটনা বলছি, আম্মু আমাকে বলছে যে এগুলো তোর ভুল ধারণা, তুই ঘুমানোর আগে ভূতের শুনে ঘুমাইস, এগুলো ভয়ের কাহিনী মাথায় নিয়ে ঘুমাইস, যার কারণে তুই এরকম ভূতের ভয়ঙ্কর স্বপ্ন দেখছিস। আম্মু ব্যাপারটা কি নর্মালি নেয়। আর দাদি তো পুরাতন আদিম যুগের মানুষ, তো তাই আর কি হয়তো সিরিয়াস নিয়ে কথাটা আমাকে বলছে আর কি, সমস্যাটা সলভ করছে। তো আমি যারা লিসেনাররা আছে আমি তাদেরকে রিকোয়েস্ট করতেছি, যদি আপনাদের সাথে এমন কোনো স্বপ্ন হয় যে ভোরবেলা এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখছেন বা এই টাইপের যদি আপনাদের কোনো আইডিয়া থাকে তো কাইন্ডলি আমাকে একটু জানাবেন। আমি আসলে এই বিষয়টা নিয়ে একটু আতঙ্কিত আছি। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা। আমার কাছে আরো বেশি ঘটনা নাই, যেটা সত্যি কথা বলতে গেলে আমার কাছে 2টা ঘটনা আছে। একটা হচ্ছে হসপিটালের, আমি দিনাজপুরে যখন আমার অপারেশন হয়, আমার কিন্তু অ্যাপেন্ডিসাইটের অপারেশন হয়েছিল। আমার অ্যাপেন্ডিসাইটে যখন অপারেশন হয়েছিল আমার তখনকার একটা ঘটনা আছে হসপিটালের, এখনো মনে পড়লে শরীরে লোন দাঁড়ায় যায়। রাসেল ভাই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Hood.com. The fear returns. থাকার জন্য কথা হবে আবারও আগামী শুক্রবার ইনশাআল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি প্রতিটা মুহূর্তে নিরাপদে থাকুন। দরকার সেজন্য সচেতনতা। টাটা।